রোটেশনাল মোশনের প্রথম ক্লাসে আজকে আমরা আলোচনা করব কণার আবর্ত গতি অর্থাৎ হোয়াট ইজ রোটেশনাল মোশন অফ এ বডি, কৌণিক বেগ, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্স অ্যান্ড টাইম পিরিয়ড অর্থাৎ পর্যায়কাল এবং কম্পাঙ্ক কী হবে আবর্তনের ফলে, এবং রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি অর্থাৎ রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে আমরা সম্পর্ক নির্ণয় করব। কৌণিক ত্বরণ কী, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কী, এবং সেই একইভাবে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি এবং লিনিয়ার ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন আমরা বের করব। এবং আমরা ট্রান্সলেশনাল মোশনের ইকুয়েশনগুলো পেয়েছিলাম লিনিয়ার মোশনের, তো এই ক্ষেত্রে আমরা কি না রোটেশনাল মোশনের ইকুয়েশনগুলো কী হবে অর্থাৎ ইকুয়েশনস অফ রোটেশনাল মোশন কী হবে সেগুলো আমরা আলোচনা করব। হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে নাও। তো চলো, এর আগে আমরা আলোচনা করেছিলাম যে গতি দুরকম হয়, সাধারণত দুরকম গতি কথা আমরা বলেছিলাম। কি কি বলেছিলাম? আমরা বলেছিলাম ট্রান্সলেশনাল মোশন, ওকে, ট্রান্সলেশনাল মোশন, এবং কি মোশন বলেছিলাম? রোটেশনাল মোশন। তো দেখো, আমরা ট্রান্সলেশনাল মোশন সম্বন্ধে আমরা এর আগে আলোচনা করেছি, অর্থাৎ সরল চলন গতি সম্বন্ধে আমরা অলরেডি আগে ক্লাস আমাদের হয়ে গেছে। আজকে যে আমরা রোটেশনাল মোশনের ক্লাসটা শুরু করছি, তো তার আগে জেনে নিই যে আবর্ত গতি কী, হোয়াট ইজ দ্য রোটেশনাল মোশন অফ এ বডি। তো ধরে নাও একটা বস্তু কণাকে এমনভাবে বল প্রয়োগ করা হলো, বস্তু কণাটি কী করলো না একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকলো বা ঘুরতে থাকলো। তাহলে যদি সেই বস্তুটা কোনো নির্দিষ্ট বিন্দুকে আবর্তন করতে থাকে, বিন্দুকে কেন্দ্র করে, সেই বস্তুর গতিকে বলা হবে কি গতি? আবর্তন গতি অথবা ঘূর্ণন গতিও বলা যায়। কীরকম? দেখো, সাপোজ এই বস্তুকে এমনভাবে এ বস্তুকে এমনভাবে বল প্রয়োগ করা হলো যেটি কি না এই ও বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের বৃত্তপথে কি ঘুরছে। তো দেখো, এই যে বস্তুটাকে ও বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে যদি এই বস্তুটা ঘুরতে থাকে এই বৃত্তপথে, এই যে আরকে বলা হবে কি না আরকে বলা হবে ব্যাসার্ধ বা দূরক, একে বলা হয় রেডিয়াস ভেক্টর বা দূরক বলা হয়। এবার দেখো, এই দূরক কি করে? কেন্দ্রে বিভিন্ন সময় বিভিন্ন কোণ উৎপন্ন করে। আচ্ছা, তার আগে দেখো, আমরা এটা জানি যে যদি কৌণিক সরণ থিটা হয়, কৌণিক সরণটা কি আগে বলে দিই? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, যাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণ কি না এই বৃত্তপথের কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ নেওয়া হলো, সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ নেওয়া হলো, বৃত্তচাপকে আমরা S দিয়ে ডিনোট করি। তো এই সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ এই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা 1 রেডিয়ান বলি। কেন? দেখো, আমরা জানি কৌণিক সরণ থিটা ইকুয়ালস টু বৃত্তচাপ বাই ব্যাসার্ধ বা দূরক। এখন দেখো, S ইকুয়ালস টু যদি R হয়, তাহলে থিটা ইকুয়ালস টু কী হবে? 1। থিটাকে দেখো সেকেন্ড, মিনিট, ঘন্টা এসব এককেও প্রকাশ করা যায়, কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা কি না রেডিয়ান এককেই প্রকাশ করব। তো থিটা ইকুয়ালস টু 1 রেডিয়ান আমরা কখন বলতে পারবো না 1 রেডিয়ানের সংজ্ঞা হিসেবে বলতে পারি যে যখন এই আর এর সমান হবে S, তাহলে কি দেখো S ইকুয়ালস টু R অর্থাৎ ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট বৃত্তচাপ যখন ওই বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে কৌণিক সরণ 1 রেডিয়ান। এই কৌণিক সরণটা কিন্তু দেখো টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে পারে। দেখো 1 রেডিয়ান সমান 360 ডিগ্রি বাই 2 পাই হয়। এবার দেখো, এই যে বৃত্তপথ একটা তৈরি করলো এই বস্তুটা, তাহলে এই বস্তুর যে কেন্দ্রে যদি আমরা একটা সরল রেখা আঁকি, যে সরল রেখাটা এই কেন্দ্র দিয়ে যাবে এবং এই যে ঘূর্ণন তল, এই ঘূর্ণন তলের সঙ্গে যদি লম্ব বরাবর থাকে, তাহলে এই অক্ষকে বলা হবে ঘূর্ণাক্ষ। কি বলবো আমরা? ঘূর্ণাক্ষ। তাহলে আমরা কি দেখলাম?
আবর্তগতি কাকে বলে? না কোনো বস্তুকে যখন বল প্রয়োগ করলে বস্তুটি কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাকে বলা হবে বস্তুটির আবর্তগতি। আচ্ছা, এবার কি না ওই কেন্দ্রবিন্দু বরাবর অর্থাৎ বৃত্তের কেন্দ্র দিয়ে ঘূর্ণনতলের লম্বভাবে যে অক্ষ কল্পনা করা হবে তাকে আমরা বলবো কি? ঘূর্ণাক্ষ। বৃত্তের কেন্দ্র থেকে বস্তুর দূরত্বকে বলা হবে দূরক বা রেডিয়াস ভেক্টর। এই দূরকটা বৃত্তের কেন্দ্রে বিভিন্ন সময়ে বিভিন্ন কোণ উৎপন্ন করবে, কারণ দূরকেরও আবর্তগতি চলতে থাকে ওই বস্তুর সঙ্গে। তাহলে দূরকটি বিভিন্ন সময়ে ওই কেন্দ্রে বিভিন্ন কোণ উৎপন্ন করবে, ওই কোণকে বলা হবে কৌণিক সরণ, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এবং 1 রেডিয়ান কাকে বলবো? ব্যাসার্ধের সমান বিশিষ্ট বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে 1 রেডিয়ান। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি কি? না সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হার। সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হার। তো ধরে নাও এই বস্তুটি এই বৃত্তপথে পরিভ্রমণকালে, যে বৃত্তপথের ব্যাসার্ধ আর, পরিভ্রমণকালে যদি টি সেকেন্ড সময়ে ওই দূরকটি কত কৌণিক সরণ হয়? ধরে নিলাম কৌণিক সরণ হলো থিটা রেডিয়ান। ওকে, থিটা রেডিয়ান কৌণিক সরণ হলো। আচ্ছা দেখো, আমরা কৌণিক সরণ কেন এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছি? দেখো, আমরা এখন ট্রান্সলেশনাল মোশন বা লিনিয়ার মোশন আলোচনা করেছিলাম, ওখানে কিন্তু রৈখিক সরণ যে ছিল, রৈখিক সরণের ইম্পর্টেন্সটা ছিল খুব বেশি, কারণ রৈখিক সরণ দিয়েই আমরা পেয়েছিলাম রৈখিক গতি, রৈখিক ত্বরণ, বিভিন্ন আমরা টার্মসগুলো পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কৌণিক সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে খুব ইম্পর্টেন্স একটা পার্ট। ওকে, তো ধরে নাও এই থিটা রেডিয়ান কি কৌণিক সরণ হলো কত? টি সেকেন্ড সময়। তাহলে বলেছি দেখো সময়ের সাপেক্ষে কৌণিক সরণের হারকে বলা হবে কি? কৌণিক বেগ। কৌণিক বেগ যদি ওমেগা হয়, কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে ওমেগা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? দেখো থিটা রেডিয়ান বাই টি সেকেন্ড। ওকে, তাহলে দেখো ওমেগার একক কি হলো? রেডিয়ান পার সেকেন্ড। তাহলে লেখা যায় দেখো ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি, এবং এর ইউনিট কি হবে? একক কি হবে? না রেডিয়ান পার সেকেন্ড। এবার দেখো, লক্ষ্য করো, টি ইকুয়ালস টু যদি 1 হয়, টি ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে কি হবে? ওমেগা ইকুয়ালস টু থিটা হবে কি? তাহলে দেখো আমরা কৌণিক বেগের ডেফিনিশন হিসেবে আমরা কি বলতে পারি? না একক সময়ে, তার আগে বলতে হবে যে কোনো বস্তু বৃত্তাকার পথে পরিভ্রমণকালে একক সময়ে ওই বস্তুর দূরক বা ব্যাসার্ধ যে কোণ করবে বৃত্তের কেন্দ্রে তাকে বলা হবে কি? না ওই বস্তুর কৌণিক বেগ। তাহলে আমরা ডেফিনেশন হিসেবে কি লিখতে পারি? বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোনো বস্তুকণার দূরক একক সময়ে, এই যে দেখো একক সময়ে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে থিটা, তাকে বলা হবে ওই বস্তুর কৌণিক বেগ। তো চলো এবার দেখো, কৌণিক বেগ যদি ওমেগা হয়, তাহলে আমরা কি লিখলাম? ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। আচ্ছা একটু ভালো করে লক্ষ্য করো, আমরা এখন রৈখিক বেগ আলোচনা করেছিলাম। রৈখিক বেগ কী ছিল? এস বাই টি অতিক্রান্ত সরণ বাই সময়। ওকে, সরণের হারকে বলা হতো, সময়ের সঙ্গে সঙ্গে সরণের পরিবর্তনের হার ছিল রৈখিক বেগ। এবার একটু লক্ষ্য করো, আমরা কি দেখেছিলাম? থিটা ইকুয়ালস টু এস বাই আর। ওকে, আচ্ছা দেখো তো, আমরা এখান থেকে লিখতে পারি এস ইকুয়ালস টু আর থিটা, লিখতে পারি তো? তাহলে দেখো এক্ষেত্রে আমরা এস এর পরিবর্তে ভি ইকুয়ালস টু এস এর পরিবর্তে যদি আর থিটা লিখি, আর থিটা বাই টি কি, বা লিখতে পারি ভি ইকুয়ালস টু আর ইন্টু থিটা বাই টি। অতএব ভি ইকুয়ালস টু দেখো কি লিখবো? থিটা বাই টি কি? দেখো কৌণিক বেগ ওমেগা, আর ওমেগা। তাহলে আমরা কার মধ্যে সম্পর্ক পেয়ে গেলাম? দেখো এটা কিন্তু পেয়ে গেলাম আমরা রিলেশন বিটুইন কি
কি রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যান্ড লিনিয়ার ভেলোসিটি। ওকে, আমরা রৈখিক এবং কৌণিক বেগের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা পেয়ে গেলাম। এরপর দেখো আমরা আসছি কম্পাঙ্ক বা পর্যায়কাল। ওকে, কম্পাঙ্ক বা পর্যায়কাল কি? ধরে নাও একটি বস্তুকণা এই বৃত্তপথে পরিভ্রমণ করতে তার মোট সময় লাগলো কি না, মোট সময় লাগলো টি, ক্যাপিটাল টি সময় লাগলো। ওকে, যদি ক্যাপিটাল টি সময় লাগে একবার সম্পূর্ণভাবে ঘুরে আসতে সময় লাগলো ক্যাপিটাল টি, তাহলে সম্পূর্ণভাবে ঘুরে আসতে যদি ক্যাপিটাল টি লাগে, থিটা কত? থিটা অর্থাৎ কৌণিক সরণ কত হবে? একবার সম্পূর্ণভাবে ঘুরতে কৌণিক সরণ হবে কত? 2π। ওকে, 2π। এবং টি সমান কত? এই সময় কত লাগছে? ধরেই নিলাম যে এই ক্যাপিটাল টি সময় লাগছে। যদি হয় এই টিকে বলা হবে পর্যায়কাল, ক্যাপিটাল টিকে বলা হবে পর্যায়কাল। এবং তাহলে ওমেগা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? আমরা জানি ওমেগা ইকুয়ালস টু থিটা বাই টি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব ওমেগা ইকুয়ালস টু 2π বাই টি। ওকে, এখানে আমরা লিখব ওমেগা ইকুয়ালস টু 2π বাই টি। এবার যদি আমরা দেখি কম্পাঙ্ক। ওকে, কম্পাঙ্ক ধরে নাও 1 সেকেন্ডে যদি n সংখ্যকবার পূর্ণ কম্পন সম্পন্ন করে ওই বস্তুটি বা বস্তু কণাটি, তখন সেক্ষেত্রে আমরা লিখব ওমেগা ইকুয়ালস টু 2πn। ওকে, আচ্ছা এবার দেখো লক্ষ্য করো, ওমেগা ইকুয়ালস টু 2πn, ওমেগা ইকুয়ালস টু 2π বাই টি। তাহলে আমরা লিখতে পারি, দেখো তো 2π বাই টি ইকুয়ালস টু 2πn। ওকে, বা লিখতে পারি দেখো 1/t ইকুয়ালস টু n। কি লিখতে পারি তো? বা এটাও লিখতে পারি দেখো t ইকুয়ালস টু 1/n। তাহলে দেখো আমরা পর্যায়কাল এবং কার মধ্যে সম্পর্ক পেলাম? টাইম পিরিয়ড এবং কার মধ্যে? ফ্রিকোয়েন্সির মধ্যে আমরা সম্পর্ক পেলাম। আচ্ছা এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা ওমেগার কি একক কি ধরে নিয়েছিলাম? আমরা ইউনিট ওমেগার একক আমরা বলেছিলাম রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা দেখো, রেডিয়ান কিন্তু দুটো দৈর্ঘ্যের অনুপাত, তাই এটার কোনো মাত্রা নেই। আচ্ছা চলো তাহলে রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা তোমরা আরও একটা কথা শুনে থাকবে, আরপিএম। ওকে, আরপিএম এর ফুল ফর্ম কি? আরপিএম এর ফুল ফর্ম রিভলিউশন পার মিনিট, বা আরপিএসকে বলা হয় রিভলিউশন পার সেকেন্ড, বা আরপিএইচকে বলা হয় রিভলিউশন। এই যেমন আরপিএস রিভলিউশন পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কতবার ঘুরছে পূর্ণবার, অথবা আর বলা হয় আরপিএইচ রিভলিউশন পার আওয়ার, 1 ঘন্টায় কতবার ঘুরছে। আমরা সাধারণত যেটা ইউজ করে থাকি সাধারণত আরপিএম রিভলিউশন পার মিনিট। এবার দেখো তাহলে আমরা দেখব ওকে রেডিয়ান পার সেকেন্ড এবং আরপিএম, এই দুটো জিনিসের মধ্যে রিলেশান কি সেটা আমরা খুঁজে বের করব। কি বের করব? রেডিয়ান পার সেকেন্ড এবং আরপিএম রিভলিউশন পার মিনিট। আরপিএম বলতে আমরা সাধারণত কি বুঝি না, 1 মিনিটে যতবার পূর্ণ সংখ্যক আবর্তন সম্পন্ন হচ্ছে। তো 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তো ধরে নিলাম আরপিএম n কোনো বস্তুর, অর্থাৎ 1 মিনিটে n সংখ্যকবার পূর্ণ আবর্তন সম্পন্ন করছে। এবং রেডিয়ান পার সেকেন্ড কার একক? ওমেগা, অর্থাৎ কৌণিক বেগের। আমাদের মূলত ওমেগা এবং এই n এর মধ্যে রিলেশনটা বের করতে হবে। ওকে, তো দেখো যদি n হয় আরপিএম বা রোটেশন পার মিনিট বা রিভলিউশন পার মিনিট, তাহলে এই n সংখ্যক পূর্ণ আবর্তনের জন্য n সংখ্যক কি না পূর্ণ আবর্তন, এর জন্য কত মিনিট সময় লাগছে? 1 মিনিট। 1 মিনিট মানে আমরা কত জানি? 60 সেকেন্ড। তাহলে দেখো 1 সংখ্যক পূর্ণ আবর্তনের জন্য কত লাগবে? 60/n সেকেন্ড। ওকে, 60/n সেকেন্ড। এবার দেখো এই যে
একবার পূর্ণ সংখ্যক আবর্তন। এটা কি? এটা ওই বস্তুর পর্যায়কাল। তাহলে এটাই হচ্ছে এই বস্তুর যদি পর্যায়কাল হয় তাহলে পর্যায়কাল যখন তাহলে লেখা যায় টি ইকুয়ালস টু 60/n। ওকে, এটা লেখা যায় পর্যায়কাল। তাহলে আমরা জানি ওমেগা ইকুয়ালস টু 2π/t। ওকে, তাহলে এখান থেকে লেখা যাবে, দেখো তো, ওমেগা ইকুয়ালস টু 2π/60/n। টি এর মান আমি বসালাম 60/n। এক্ষেত্রে দেখো কি হবে, তাহলে ওমেগা ইকুয়ালস টু π/30 ইন্টু n। তো দিস ইজ দ্য রিলেশন বিটুইন কি রেডিয়ান পার সেকেন্ড অ্যান্ড রোটেশনাল বা রিভলিউশন পার মিনিট। তো এটা দিয়ে আমরা একটা প্রবলেম করি। ওকে, একটা প্রবলেম করে দেখি যে এই ইকুয়েশনটাকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি। আচ্ছা, প্রবলেমে আসার আগে ডিরেকশন অফ অ্যাঙ্গুলার ভেলোসিটি অর্থাৎ ডিরেকশন অফ অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কী হবে আমরা একটু জেনে নিই। অ্যাঙ্গুলার ভেলোসিটি, আচ্ছা দেখো একটু খেয়াল করো, সাপোজ এটি একটি ঘূর্ণন তল, এটা যদি বিন্দু হয় এটা ঘূর্ণাক্ষ, এবং যদি বস্তুটা এই দিকে ঘোরে, ওকে, যখন বস্তুটা ঘূর্ণনতলে ঘুরবে সেই ঘূর্ণনতলের সাপেক্ষে একটি যদি আমরা রাইট হ্যান্ডেড স্ক্রু, দক্ষিণাবর্তী স্ক্রু যদি একটি কল্পনা করি, তাহলে ওই স্ক্রুয়ের দিক যেটা হবে সেটাই হবে কি না এই কৌণিক বেগের অভিমুখ। অর্থাৎ দেখো এক্ষেত্রে যদি এভাবে ঘোরে তখন কি হবে, এই স্ক্রুটা ওপর দিকে উঠতে থাকবে, অর্থাৎ কৌণিক বেগের অভিমুখ কি হবে, ঘূর্ণাক্ষের দিক যেটা হবে সেটাই হবে কৌণিক বেগের অভিমুখ ওপর দিকে। যদি বস্তুটি এদিকে ঘোরে, অর্থাৎ যদি এভাবে ঘোরে, তাহলে কি হবে, স্ক্রুটা নিচের দিকে নামতে থাকবে, তখন অভিমুখ কোন দিকে হবে, দেখো অভিমুখ হবে তখন এদিকে। ওকে, এখানে না করে আমরা করছি এখানে, অভিমুখ হবে এইদিকে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা তোমাদের জন্য প্রবলেম। এই প্রবলেমটা জয়েন্ট বলো, নিট বলো, বোর্ডের যে কোনো পরীক্ষা বলো, বা তোমাদের যেহেতু এমসিকিউ সিস্টেম সেই ক্ষেত্রে এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। তো দেখো প্রবলেমটা কি, একটি ঘড়ির সেকেন্ড, মিনিট ও ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত। আচ্ছা দেখো কৌণিক বেগ আমরা কি জানি, কৌণিক বেগ ইকুয়ালস টু ওমেগা ইকুয়ালস টু 2π/t। টিটা কি না পর্যায়কাল। পর্যায়কাল কি না একটা বস্তুর সম্পূর্ণভাবে একবার ঘুরে আসতে যে প্রয়োজনীয় সময়। আচ্ছা ধরে নাও ts সেকেন্ডের কাঁটার পর্যায়কাল, tm মিনিটের কাঁটার পর্যায়কাল এবং th আওয়ার বা ঘন্টার কাঁটার পর্যায়কাল। দেখো t সেকেন্ড, ওকে, তাহলে সেকেন্ডের কাঁটার পর্যায়কাল কত, সেকেন্ডের কাঁটাটা 60 সেকেন্ডে একবার ঘুরছে, তাহলে এটার পর্যায়কাল হচ্ছে 60 সেকেন্ড। মিনিটের কাঁটাটা 60 মিনিটে 1 ঘন্টা অন্তর একবার পূর্ণ আবর্তন করছে, তাহলে 60 মিনিট যদি হয় 60 ইন্টু 60 সেকেন্ড। ওকে, এবং ঘন্টার কাঁটার পর্যায়কাল কত হবে, তাহলে 12 ঘন্টাটা একবার সম্পূর্ণভাবে আবর্তন করছে, তাহলে 12 ঘন্টা যদি হয় কি হবে 12 ইন্টু 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। ওকে, পাওয়া গেল। দেখো তাহলে দেখো প্রত্যেক ক্ষেত্রে সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত, আমি ওমেগা এস ধরলাম। ওকে, ওমেগা এস ইকুয়ালস টু 2π/ts। ওকে, এই ক্ষেত্রে দেখা যাবে যদি ওমেগা এস ইকুয়ালস টু 2π/60 করা হয়, তাহলে 2π কি রেডিয়ান, তাহলে রেডিয়ান পার সেকেন্ড। এই ক্ষেত্রে হবে ওমেগা এস ইকুয়ালস টু 0.105 রেডিয়ান সেকেন্ড ইনভার্স। ওকে, যদি ওমেগা এম ইকুয়ালস টু 2π/tm হয়, সেক্ষেত্রে পাওয়া যাবে দেখো ওমেগা এম ইকুয়ালস টু 1.75 ইন্টু অ্যাপ্রক্সিমেট 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। এবং ঘন্টার কাঁটা 2π/th ইকুয়ালস টু যদি হয়, ঘন্টার কাঁটার কৌণিক বেগ পাওয়া যাবে 1.45 বা 46 ইন্টু 10⁻⁴ রেডিয়ান পার সেকেন্ড। চলো একটা অঙ্ক করলাম, আর একটা ইম্পর্টেন্ট অঙ্ক করে তারপর আসছি আমরা কৌণিক ত্বরণ আলোচনা করব। একটি ঘড়ির মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা পরপর যে মিলিত হবে, ওই পরপর কতক্ষণ পরপর ওরা মিলিত হবে।
আচ্ছা ধরে নাও এই ঘড়িটা, এইটা ঘন্টার কাঁটা এবং আরেকটা ধরে নিলাম এ সোজাই আছে মিনিটের কাঁটা। ওকে, আচ্ছা দেখো মিনিটের কাঁটা আমি ধরে নিলাম কৌণিক বেগ ওমেগা এম ইকুয়ালস টু 2 পাই, একবার পূর্ণবার ঘুরতে কত সময় লাগে মিনিটের কাঁটার? 60 মিনিট বা 1 ঘন্টা। তাহলে আমরা লিখলাম 1 আওয়ার। ওকে, টি এর জায়গায় 1 আওয়ার। তাহলে এটা যদি 2 পাই রেডিয়ান হয়, এখানে লেখা যাবে 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা ঘন্টার কাঁটা, ঘন্টার কাঁটা একবার পূর্ণবার ঘুরতে কত ঘন্টা সময় নেয়? একটা ঘন্টার কাঁটা সাপোজ ধরে নাও 3টা বাজছে, এই 3টা থেকে আবার 3টা বাজতে কতক্ষণ সময় নেবে? 12 ঘন্টা সময় নেবে। তো সেই ক্ষেত্রে লেখা যায় 2 পাই রেডিয়ান বাই 12 আওয়ার। ওকে, 12 আওয়ার। তাহলে এখানে লেখা যায় দেখো 2 পাই বাই 12 অর্থাৎ পাই বাই 6 রেডিয়ান পার আওয়ার। সরি, এটা সেকেন্ড নয়, আওয়ার। ওকে, এবার দেখো ধরে নিলাম ওরা টি ঘন্টা পরে, সাপোজ ধরলাম উভয়েই টি ঘন্টা পরে মিলিত হবে, টি ঘন্টা পর বা টি আওয়ার পর আবার মিলিত হবে। আচ্ছা এই টি ঘন্টায় মিনিটের কাঁটার কৌণিক সরণ কত হবে? ধরে নিলাম থিটা এম। ওকে, থিটা এম ইকুয়ালস টু কি? ওমেগা ইন্টু টি, ওমেগা এম ইন্টু টি, ওমেগা এম ইন্টু টি আওয়ার। ওকে, টি আওয়ার, টি ঘন্টা। তাহলে ওমেগা এম সমান কত? 2 পাই রেডিয়ান বাই আওয়ার ইন্টু টি, তাহলে হবে 2 পাই টি রেডিয়ান। এবং থিটা এইচ অর্থাৎ কৌণিক সরণ কার? ঘন্টার কাঁটার। ঘন্টার কাঁটার ওই টি ঘন্টায় কত হবে? তাহলে ওমেগা এইচ ইন্টু টি আওয়ার, অর্থাৎ ওমেগা এইচ কত? পাই বাই 6। তাহলে পাই বাই 6 ইন্টু টি, পাই টি বাই 6 ইন্টু রেডিয়ান। এইটা হবে কৌণিক সরণ। আচ্ছা একটা লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, যখন এই মিনিটের কাঁটাটা আবার এসে এই ঘন্টার কাঁটার সঙ্গে মিলিত হবে, ওকে, সাপোজ ধরে নাও ঘন্টার কাঁটাটা তখন এই জায়গায়, মিনিটের কাঁটাটার কৌণিক সরণ, ঘন্টার কাঁটার কৌণিক সরণ কিন্তু এতটাই হলো, কত? এই যে থিটা এইচ। কিন্তু থিটা এম কত হবে? থিটা এম দেখো এখান থেকে ঘোরার পর তারপর এতটা, অর্থাৎ এতটা তো হলোই, তা বাদেও একে কতটা করতে হয়েছে? এক্সট্রা আরও একটা পূর্ণ পাক নিতে হয়েছে। ওকে, তাহলে এক্সট্রা যদি পূর্ণ পাক নিতে হয় তাহলে ওই সময়ে ও আরও 2 পাই রেডিয়ান কৌণিক সরণ ঘটেছে। তাহলে দেখো এই মোট কৌণিক সরণটা কিন্তু এর ক্ষেত্রে কত হবে? থিটা এম প্লাস 2 পাই। অথবা বলতে পারি যে এই মিনিটের কাঁটার কৌণিক সরণটা ঘন্টার কাঁটার কৌণিক সরণের থেকে 2 পাই রেডিয়ান বেশি। ওকে, তাহলে যদি 2 পাই রেডিয়ান বেশি হয় কি লেখা যায়? থিটা এম মাইনাস থিটা এইচ ইকুয়ালস টু 2 পাই, এটা লেখা যায়, তাই তো? মানে ঘন্টার কাঁটার থেকে মিনিটের কাঁটার কৌণিক সরণ কিন্তু 2 পাই বেশি, এক পাক সম্পূর্ণ মানে 2 পাই। এইবার দেখো থিটা এম এবং থিটা এইচের আমরা মান যদি বসাই, কত? 2 পাই টি মাইনাস পাই টি বাই 6 ইকুয়ালস টু 2 পাই। বা দেখো এটা যদি পাই টি আমরা কমন নিই, 2 মাইনাস 1 বাই 6, তাহলে কি হবে? 11 বাই 6 পাই টি ইন্টু 2 পাই। দেখো পাই পাই কেটে যাবে, তাহলে বেরাবে কি? অতএব বা এখানে টি ইকুয়ালস টু 12 বাই 11, এটা কি? আওয়ার। অতএব এটা প্রায় হয় টি সমান 1 ঘন্টা 5 মিনিট এবং 27 সেকেন্ড প্রায়। তাহলে কি হলো না, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা প্রতি 1 ঘন্টা 5 মিনিট 27 সেকেন্ড অন্তর ওরা পরস্পর মিলিত হবে। এখন এই বস্তুকণা যদি একটি ক্রমবর্ধমান কৌণিক বেগ নিয়ে ঘুরতে থাকে তখন কি সৃষ্টি হবে? ওই কৌণিক ত্বরণের সৃষ্টি হবে। দেখো আমরা রৈখিক ত্বরণের ক্ষেত্রেও দেখেছিলাম, যখন ক্রমবর্ধমান বেগ বা ক্রমহ্রাসমান বেগ অর্থাৎ বেগের যখন পরিবর্তন হবে তখন কিন্তু সেই বেগ পরিবর্তনের হারকে বলা হতো কি? ত্বরণ। এক্ষেত্রেও দেখো কৌণিক বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে
তাহলে ওই কৌণিক বেগের হারকে বলা হবে সময়ের সাপেক্ষে কি না কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণকে আমরা সাধারণত আলফা দিয়ে ডিনোট করি। দেখা গেল আমাদের প্রথমে কৌণিক ত্বরণ ছিল ω1 এবং টি সময় পরে সেই কৌণিক বেগটি হয়ে গেল ω2। তাহলে প্রথমে ω1 ছিল, টি সেকেন্ড সময় পরে হয়ে গেল ω2। তাহলে কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু ω2, অর্থাৎ এর পরিবর্তন বাই টি। তাহলে আলফা লিখতে পারি ω2 মাইনাস ω1 বাই টি। ওকে, দেখো রৈখিক ত্বরণের ক্ষেত্রে মনে আছে, রৈখিক ত্বরণের ক্ষেত্রে দেখো আমরা কি ছিল, এ ইকুয়ালস টু v2 মাইনাস v1 বাই টি ছিল। ওকে, দেখো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি ω2 ইকুয়ালস টু ω1 প্লাস আলফা টি, তাই তো? এটা রৈখিক ত্বরণের ক্ষেত্রে রৈখিক গতির ক্ষেত্রে কোন উদাহরণ বা কোন ইকুয়েশনটা পাচ্ছ বলো তো এর সঙ্গে মিল? দেখো v ইকুয়ালস টু ইউ প্লাস এ ইন্টু টি, কি পেয়েছো তো? তাহলে এটা হচ্ছে কি অ্যাঙ্গুলার যখন রোটেশনাল মোশন হচ্ছে, আর এটা হচ্ছে কি লিনিয়ার মোশনের ক্ষেত্রে, তাই তো? আচ্ছা এবার দেখো একটা জিনিস আমরা পেলাম কি কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণের সঙ্গে রৈখিক ত্বরণের সম্পর্কটা কি দেখি। আমরা একটু আগে তো দেখেছি ভি ইকুয়ালস টু কী ছিল, আমরা কি পেয়েছি ওমেগা ইন্টু আর পেয়েছি না, পেয়েছিলাম তো? ভি ইকুয়ালস টু ওমেগা আর পেয়েছিলাম। আচ্ছা দেখো এখানে যদি আমরা এ ইকুয়ালস টু v2 ইকুয়ালস টু ω2 আর লিখতে পারি এবং v1 ইকুয়ালস টু লিখতে পারি ω1 ইন্টু আর বাই টি, বা এ ইকুয়ালস টু দেখো আমরা আর যদি কমন নিয়ে নিই ω2 মাইনাস ω1 বাই টি ইন্টু আর, তাহলে এক্ষেত্রে কী হতে পারে লক্ষ্য করো। দেখো এ ইকুয়ালস টু ω2 মাইনাস ω1 বাই টি কি আলফা ইন্টু আর। দেখো দেখতে পাচ্ছ, দেখো রৈখিক বেগ সমান কৌণিক বেগ ইন্টু দূরক বা ব্যাসার্ধ, রৈখিক ত্বরণ সমান কৌণিক ত্বরণ ইন্টু ব্যাসার্ধ। ওকে, আচ্ছা আর একটা জিনিস দেখো আমরা কি পেয়েছিলাম ভি ইকুয়ালস টু এস বাই টি। ওকে, এবং দেখো তাহলে আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু ভিটি। আবার আমরা ওমেগা ইকুয়ালস টু কি লিখতে পারি, ওমেগা ইকুয়ালস টু কি পারি আমরা এই থিটা বাই টি। তাহলে এই ক্ষেত্রে কি লেখা যায় থিটা ইকুয়ালস টু ওমেগা টি। এ দেখো এটা কি সরণ, এটা কৌণিক সরণ, এটা রৈখিক সরণ। তাহলে এই ক্ষেত্রে দেখো এস ইকুয়ালস টু ভিটি, এটা লিনিয়ারের ক্ষেত্রে এস ইকুয়ালস টু ভিটি এবং অ্যাঙ্গুলার ক্ষেত্রে কি থিটা ইকুয়ালস টু ওমেগা ইন্টু টি। দেখো আমরা এখানে দুটো ইকুয়েশান অলরেডি কম্পেয়ার করতে পারলাম কিসের সঙ্গে, যে দেখো রৈখিক গতির ক্ষেত্রে যে ইকুয়েশানটা ছিল এস ইকুয়ালস টু ভিটি, কৌণিক গতির আবর্তন গতির ক্ষেত্রে সেটা থিটা ইকুয়ালস টু ওমেগা টি। আবার রৈখিক গতির ক্ষেত্রে যে ইকুয়েশান অফ মোশনটা ছিল ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ঠিক কৌণিক গতির ক্ষেত্রেই সেই ইকুয়েশানটাই ω2 ইকুয়ালস টু ω1 প্লাস আলফা টি। একই রকমভাবে দেখো রৈখিক গতির ক্ষেত্রে আরও কী কী ছিল, রৈখিক গতির ক্ষেত্রে কী কী ছিল, ধরো লিনিয়ার মোশনের ক্ষেত্রে কী কী ছিল এবং এই অ্যাঙ্গুলার মোশনের ক্ষেত্রে বা আমরা এটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা কি কি পেলাম। দেখো রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা কি কি পেলাম, দেখো কি কি পেয়েছি এস ইকুয়ালস টু ভিটি, এক্ষেত্রে পেলাম থিটা ইকুয়ালস টু ওমেগা টি। আবার পেলাম ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ ইন্টু টি। ওকে, এক্ষেত্রে আমরা কি পেলাম ω2 ইকুয়ালস টু ω1 প্লাস আলফা টি। আচ্ছা এইবার দেখো এক্ষেত্রে আরও কী ছিল ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু এস। তাহলে আমরা রোটেশনাল মোশনের ক্ষেত্রে কী লিখতে পারি ω2 স্কোয়ার ইকুয়ালস টু ω1 স্কোয়ার প্লাস 2 ইন্টু আলফা ইন্টু থিটা। রৈখিক সরণ কৌণিক সরণ, রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণ। ওকে, আচ্ছা আরেকটা কী ছিল এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার।
রৈখিক ত্বরণের ক্ষেত্রে এটি কি হবে? রৈখিক ত্বরণের ক্ষেত্রে কি হবে? থিটা ইকুয়ালস টু, এটা রৈখিক সরণ, তাহলে কৌণিক সরণ। ইউটা কি প্রাথমিক বেগ, তাহলে এখানে প্রাথমিক কৌণিক বেগ ওমেগা 1t প্লাস হাফ ইন্টু এ অর্থাৎ আলফা টি স্কোয়ার। ওকে, তাহলে দেখো আমরা ইকুয়েশন অফ মোশন কার ক্ষেত্রে? এটা লিনিয়ার গতির ক্ষেত্রে অর্থাৎ লিনিয়ার মোশনের ক্ষেত্রে, আর এটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে আমরা 4টে ইকুয়েশন অফ মোশন পেয়ে গেলাম। তো আজকে ক্লাসটা যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাও, ভালো লাগলে লাইক করো, তোমার প্রিয় বন্ধুর সঙ্গে শেয়ার করো। তো খুব তাড়াতাড়ি ফিরছি আবর্ত গতিবিজ্ঞানের পরবর্তী ক্লাস নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।